আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে গল্প নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো যে সুস্থ শিশু কিশোর, তারা খেলাধুলা করতেছে, সবাই খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে সবাই সুস্থ রয়েছে, এরকম কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমরা এই দ্বিতীয় স্ক্রিনে কিছু প্রতিবন্ধী শিশু দেখতে পাচ্ছি। এখানে বাক প্রতিবন্ধী সহ বিভিন্ন রকমের প্রতিবন্ধী ছবি এখানে রয়েছে। তো এই যে মানুষ, সুস্থ মানুষ এবং প্রতিবন্ধী মানুষ, এই প্রতিবন্ধীদেরকে নিয়ে একটি গল্প নিয়ে আমরা কথা বলবো, যে গল্পটি তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। নিশ্চয়ই তোমরা এতক্ষণ এই গল্পটি কি হতে পারে সেটা বুঝতে পারছো। যাই হোক, এখানে দেখো, বাংলাদেশ টেলিভিশনে যে সংবাদ পাঠিকা, সে কিন্তু প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধী মেয়ে খবর পড়ছে ইশারা ইঙ্গিতে। তো এরকম প্রতিবন্ধী নিয়ে আমরা কথা বলব। আজকের পাঠের বিষয় শোভা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই শোভা গল্পটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি এই বাংলা সাহিত্যের গুরু। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলে শেষ করা যাবে না। তিনি ছোট গল্পের জনক বাংলা সাহিত্যে। শোভা একটি ছোট গল্প। যেহেতু আজকে গল্পের ক্লাসটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। এই শোভা গল্পের আজকে প্রথম ক্লাস। তো বন্ধুরা, এই শোভা গল্পটি আমরা আলোচনা করার পর আমাদের মধ্যে যা আয়ত্ত হবে, আমরা যা বুঝতে পারবো, জানতে পারবো, তা আমরা জেনে নিই। বাক প্রতিবন্ধীদের সমস্যা সম্পর্কে বলতে পারবে। বাক প্রতিবন্ধী যে বিভিন্ন রকমের সমস্যা থাকে, এগুলি আমরা জানবো। বাক প্রতিবন্ধীদের সামাজিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে। তাদের সমাজের যে অবস্থা থাকে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। সাধারণ মানুষ প্রতিবন্ধীদের কিভাবে দেখে তা লিখতে পারবো। সাধারণ মানুষ এই প্রতিবন্ধীদেরকে কিভাবে দেখে, কিভাবে মূল্যায়ন করে, এটাও আমরা জানতে পারবো। বাক প্রতিবন্ধীদের আবেগ, অনুভূতি, চিত্র অঙ্কন করতে পারবো। তারাও মানুষ, তাদের মধ্যে যে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, সে সম্পর্কেও কিন্তু এই গল্পের মধ্যে একটি ধারণা দেওয়া হয়েছে। তো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আমি পূর্বেই বলেছি, বাংলা সাহিত্যের গুরু, যিনি বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখা তার অবদান নেই। বাংলা সাহিত্যের বলা চলে উজ্জ্বল নক্ষত্র। এই মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম
সর্দা সুন্দরী দেবী। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বাংলা সাহিত্যে পুরস্কার লাভ করেন। তার অসংখ্য রচনা রয়েছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কিছু রচনা আমরা জেনে নিই। যেমন সোনার তরী, চিত্রা, বলাকা, চোখের বালি, শেষের কবিতা, রক্তকবরী, গল্পগুচ্ছ ইত্যাদি। এই গুণী কবি 1941 সালে 7 আগস্ট মৃত্যুবরণ করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো অনেক রকমের তথ্য রয়েছে, যেহেতু গল্পের ক্লাস আমরা আর এই কবি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না। চলো বন্ধুরা, আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। এই গল্পের মধ্যে যেগুলি রয়েছে নতুন নতুন শব্দ, যেমন নেত্রপল্লব, চোখের পাতা, নেত্রপল্লব। আস্তমান মানে ডুবে যাচ্ছে এরকম কিছু। বাখারি, বার বহনের বাঁশের ফালি, এই যে ফালি থাকে এরকম ফালি, বাখারি। তো বন্ধুরা, আমরা এই সুভা গল্পটি কিছু প্যারায় আমি ভাগ করেছি। খুবই ইম্পর্টেন্ট যেই প্যারাগুলি রয়েছে সেগুলি আমরা এখন বিশ্লেষণ করব। গল্পের শুরুতেই লেখক এখানে বলতেছেন, মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বুবা হবে। দেখো, মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হয়েছিল, কে জানতো যে সে বুবা হবে। সুবাসিনী শব্দের অর্থ, সুবাসিনীর অর্থ মানে যে সুন্দর কথা বলে, অথচ মেয়েটি বুবা। তোমরা মনে করতে পারো যে লেখক প্রথমেই এটি নামের সাথে চরিত্রের কোনো মিল নেই, এটা কৌতুকের মতো মনে হচ্ছে, কিন্তু কবি সাথে সাথে এর জবাব কিন্তু দিয়েছেন পরের লাইনে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে। এখন সকলেই তাকে সংক্ষেপে সুভা বলে। দেখো, তার বড় দুটি বোনের নাম সুকেশিনী, যা সুন্দর চুল, সুহাসিনী, যা সুন্দর হাসি। হ্যাঁ, এখন এরকম দুই বোনের নামের সাথে মিল রেখেই তার বাবা কিন্তু নাম রেখেছিল সুবাসিনী। কিন্তু জন্মের পর তো সে জানতো না যে তার মেয়ে বুবা হবে, তাই এই নামের সৌন্দর্য রক্ষার্থে, নামের ধারাবাহিকতা রক্ষার্থে নামকরণ করা হয়েছিল সুবাসিনী। তো তাকে সংক্ষেপে আমরা সুবা বলে জানি এই গল্পের মাধ্যমে। তো পরের প্যারায়, দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটো মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতা নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। বলতেছে বড় দুজন মেয়ের খুব খরচ করে, হিন্দু সমাজে প্রচলন রয়েছে, তাদের বিয়ে অনেক খরচ হয়, অনেক কিছু দিয়ে দিতে হয়, এরকম অনেক অর্থ ব্যয় করে কিন্তু বড় দুটি মেয়ে তার বাবা বিয়ে দিয়ে দিয়েছেন। এখন এই ছোট মেয়েটি বুবা, যেহেতু বাক প্রতিবন্ধী, সে হিসাবে তাকে নিয়ে বেশ চিন্তিত তার পিতামাতা। হ্যাঁ, তার একটা মনে হচ্ছে যে বিশাল এক বোঝা মাথার উপর। হ্যাঁ, আর সে কথা কয় না, সে যে অনুভব করে ইয়া সকলের মনে হয় না। বুবা সে তো কথা বলতে পারে না, কিন্তু তার একটা কিন্তু অনুভূতি রয়েছে, সে কিন্তু বুঝতে পারে সব। এটা কিন্তু সবাই মানতে চায় না। এই সমাজের মানুষ, এই প্রতিবন্ধী, সে বাক প্রতিবন্ধী, সেও যে একজন এই সমাজের একজন
সেও যে তার একটা হৃদয় রয়েছে, সে যে অনুভব করতে পারে, এটা কিন্তু আমরা মানতে চাই না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। আর এই কারণে যে এই বুবা মেয়েটি বড় হচ্ছে, তার কি ভবিষ্যৎ, এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে ছিল। পরের প্যারায় আমরা দেখি কন্যার পিতা বাণীকণ্ঠ। এখানে কিন্তু তাদের পিতার পরিচয় চলে এসেছে, যে তার পিতার নাম বাণীকণ্ঠ। সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন। আরো যে দুজন মেয়ে রয়েছে, এই সুভাকে তার পিতা একটু বেশি ভালোবাসতেন। তোমরা জানো যে পরিবারের সদস্য কেউ যদি একটু দুর্বল থাকে কিংবা কোনো দিক দিয়ে সে যদি একটু থাকে, বাবা মা তার প্রতি একটু দুর্বল বেশি থাকে, সেই হিসাবে সুভাকে তার বাবা একটু বেশি ভালোবাসত মনে হয় তার বড় দুই মেয়ের চেয়ে। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। মা তার এই সুভার প্রতি একটু বিরক্ত ছিলেন, কারণ আমরা সমাজে প্রচলন রয়েছে যে মা যেরকম মেয়ে সেরকম হবে, যে মেয়ে কিসের গুণ পায়, মায়ের গুণ পায়, মা যেরকম সেরকম। এখন মেয়ে যেহেতু বুবা হয়েছে, প্রতিবন্ধী, মা মনে করতেছে যে এই দোষ আমার উপর এসে পড়লো এবং আমি বোধহয় কোনো এক সময় কোনো পাপ করেছি কিংবা কোনো করেছি, এই কারণে ভগবান হয়তো আমার সেই পাপের ফলশ্রুতিতে এই বুবা মেয়েটি আমার ঘরে জন্মগ্রহণ করেছে। এই কারণে তাকে নিজেকে একটু দায়ী মনে করত। এই কারণে তার প্রতি একটু বিরক্ত ছিল। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার উষ্ঠাধর ভাবের আবাস মাত্র কচি কিশালয়ের মতো কাঁপিয়া উঠুক। কিশালয়ের মতো মানে কচি পাতা যেটাকে আমরা বলি। আর সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ, মানে চোখগুলি খুব সুন্দর, বড় বড় কালো চোখ, পাতা, এবং এই উষ্ঠাধর ভাবের আবাস মাত্র যেমন মানে ঠোঁটগুলি যেমন কচি পাতার মতো কাঁপতো, এরকম একটা তার চেহারার বৈশিষ্ট্য ছিল। পরের প্যারায় দেখো, ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতেছে, সে নীরব বসে আছে। কখনো দস্তরমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠকিয়া উঠে। মুখের বাপ বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শী গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিজস্ব রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, যার জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সংজ্ঞাহীন। দেখো, এই প্যারায় লেখক বুঝাতে চেয়েছেন যে তার যে বৈশিষ্ট্য, তার চাওয়া, সে নীরব, কথা বলে না, সে অন্যরকম। কারণ সে যেহেতু প্রতিবন্ধী, নিজেকে সবসময় আড়াল করে রাখতো। সে শুভ বুঝতো যে সে অন্য ছেলে মেয়েদের মতো সে না, তাই সে একটু নিজেকে আড়াল করত এবং সে প্রকৃতির দিকে একবারে ভাবে চেয়ে থাকতো, মানে খুব উদাসীনভাবে তার একটা ছিল, আচরণ ছিল। সে কথা বলতে যেহেতু পারতো না, একবার অন্যরকম ভাবে তার একটা চলাফেরা ছিল,
যা স্বাভাবিক ছেলে মেয়েরা তাকে দেখলে ভয় পেত, আর ভয় পেত বলে এই বুবা মেয়েটির সাথে, এই সুভার সাথে তারা খেলাধুলা করতো না, তার সাথে মিশতো না, তার কাছে যেত না, কারণ ওই ছেলে মেয়েরাও তাকে আলাদা করে রাখতো। আর সেই কারণে সুভা কি একটা শব্দহীন, সংজ্ঞাহীন মানে এরকম অবস্থার মধ্যে তা সবসময় সে বিরাজ করত। এখন এই সুভাদের যে গ্রাম, সেই গ্রামের পরিচয় এই প্যারায় তুলে ধরা হয়েছে। গ্রামের নাম চণ্ডীপুর। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থঘরের মেয়েটির মতো। দেখো এখানে বলতেছে যে গৃহস্থঘরের মেয়েটির মতো নদী, মানে এই যে গ্রামের নাম চণ্ডীপুরের যে নদীটি বয়ে গেছে, সেই নদীটি ছোট বাংলাদেশের মধ্যে। এখন সেই নদীটি ছোট, কিরকম ছোট, যে গৃহস্থলের মেয়েটির মতো, মানে এই সুভার মতো। সুভার যেমন বন্ধু বান্ধব নেই, সুভার যেরকম তার একটা নেই, তার চলাফেরার মতো ব্যাপক জায়গা নিয়ে সে বিস্তৃত না, তার সামান্য একটু জায়গা রয়েছে। সে সকলের সাথে মিশে না, কিংবা তার অন্য সব মানুষের মতো তার বিচরণ চারদিকে নেই। আর সেই কারণে নদীটিও এরকম বিচরণ ঘটেনি, সামান্য একটু জায়গার মধ্যে নদীটি বেশি দূর যায়নি। এই কারণে মেয়েটির সাথে তুলনা করা হয়েছে নদীটিকে শোভার সাথে। বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে, মানে বহুদূর পর্যন্ত এই নদীটি যায়নি। মেয়েটিও যেরকম তার জীবনের যেরকম একটি বাক প্রতিবন্ধী হওয়ার জন্য তার এটা কমে এসেছে, এরকম। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। এখন নদীর যে দুই পার রয়েছে, এই দুই পারের মানুষের সাথে, এই দুই পারের প্রকৃতির সাথে কিন্তু তার একটা সখ্য রয়েছে নদীর। সেই এই নদীর ওই পারের এবং এই পারের সকলের সাথে যেন তার একটা বন্ধুত্ব রয়েছে, এবং সেই কুলকে সে রক্ষা করে প্রবাহিত হচ্ছে। এখানে শোভাও কিন্তু তার একটা প্রকৃতি রয়েছে, তার একটা জগৎ রয়েছে, সেই জগৎকে নিয়ে কিন্তু সে বড় হয়েছে। বাণীকণ্ঠের গড় নদীর একেবারেই উপরে, মানে একবারে নদীর উপরেই বাণীকণ্ঠের গড়, একেবারেই উপরে। তাহার বাখারি বেড়া, ওই বাঁশের বেড়া, আটচালা, গোয়ালঘর, তারপরে গোয়ালঘর, ডেকিশালা, মানে ডেকিঘর আছে, খড়ের স্তূপ, আমরা কি খড় যেটা বলি, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান রয়েছে। এটা সুভাদের বাড়ির যে চারপাশের যে পরিবেশ, তার বাড়ির সম্পর্কে এখানে লেখক বর্ণনা করেছেন। তো নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে ওই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বুবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজ করে যখনই অবসর পায় তখনই সে ওই নদীর তীরে আসিয়া বসে। দেখা এখানে সুন্দরভাবে একটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে যে বাণীকণ্ঠের অবস্থা কিন্তু ভালো ছিল, সে সচ্ছল পরিবার, তার স্বাচ্ছন্দ্যভাবে তার সংসার চলে। এখন তার এই বাড়ির পাশ দিয়ে যেহেতু নদী বয়ে গেছে, সেই নদী দিয়ে কিন্তু অনেক রকমের মানুষ, অনেক নৌকা এখান দিয়ে চলাফেরা করে। সেই বাণীকণ্ঠের বাড়ির দিকে ওই নৌকার যাত্রী কিংবা যারা আছে তারা কিন্তু লক্ষ্য করে, কিন্তু সেটা আবার বলতেছে লেখক যে এই মেয়েটি, এই বুবা মেয়েটি কারো চোখে পড়ে কিনা জানি না, মানে এই বাড়ির মধ্যে যে একটি মেয়ে রয়েছে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, যার নাম সুভা, তা এই সুভা কারো চোখে পড়ে কিনা এটা কিন্তু এখানে বলা হয়নি, যে নজরে পড়ে কিনা জানি না। কিন্তু যখনই সে সময় পায়, সুযোগ পায়, কাজের অবসর পায়, তখনই কিন্তু সে নদীর পাড়ে এসে
বসে, সে নদীর পাড়ে এসে বসে থাকে এবং প্রকৃতির সাথে যেন তার একটা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টায় থাকে, প্রকৃতির সাথে সে যেন মিশে যায়। দেখো, প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়া দেয়। যখন সে নদীর পাড়ে এসে বসে, তখন তার যেহেতু খেলার সাথী ছিল না, সে অন্য 10 জন মানুষের মতো স্বাভাবিক না, তখন সে মুখের ভাষা নাই, প্রকৃতিরও কিন্তু ভাষা নাই, প্রকৃতিও কথা বলতে পারে না। তাই প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, প্রকৃতির সাথে যেন সে কথা বলতে থাকে, পূরণ করে দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তারপরে তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা, আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট ভাসিয়া ভাঙ্গিয়া পড়ে। এই যে প্রকৃতির যে রূপ সৌন্দর্য, যা প্রকৃতির যে নদীর কলধ্বনি, পাখির ডাক, একটার পর একটা শব্দ চারদিকে, চলাফেরার শব্দ, এই সব শব্দ একটা নিস্তব্ধতা ভেঙে যেন এটা ভেঙে পড়ে। এরকম সুবার মন্ট এই প্রকৃতির সাথে মিশে, প্রকৃতির শব্দে সে যেন তাদের সাথে কথা বলতেছে, সে যেন তাদের ভাষা বুঝতেছে, তার ভাষাও যেন প্রকৃতি তাকে বুঝতেছে, তারাও প্রকৃতিও যেন তার ভাষা বুঝে। এইরকম নিস্তব্ধ তার হৃদয়টা ভেঙে যায়, তাদের যে রয়েছে সেটা ভেঙে তাদের মধ্যে যেন একটা ভাব আদান প্রদান হয়। এখানে লেখক প্রকৃতির সাথে এই প্রতিবন্ধী মেয়েটির যে একটা সম্পর্ক, যদিও সাধারণ মানুষের সাথে তার সেরকম সম্পর্ক গড়ে ওঠেনি পরিবারের সদস্য ছাড়া, এই কারণে প্রকৃতির সাথে তার যে সম্পর্কটা গড়ে উঠেছে সেই সম্পর্কে কিন্তু কবি এই প্যারায় তুলে ধরেছেন লেখক। এখানে এই বাক প্রতিবন্ধী আমরা হয়তো মনে করতে পারি যে একজন প্রতিবন্ধী তার যে দুঃখ কষ্ট এরকম মধ্যে সে তার জীবন অতিবাহিত করেছে, কিন্তু লেখক এখানে সুন্দরভাবে তারও যে বন্ধু রয়েছে, সেও যে বন্ধুত্ব করতে জানে, এই গল্পের মধ্যে, এই ছোট গল্পের মধ্যে লেখক কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতি তার প্রথমত তাকে প্রকৃতিকে সে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, এখানে আবার প্রাণীকে নিয়ে এসেছে লেখক। দেখো, সুবার যে গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, মানে তার যে বন্ধু নাই এরকম না। গোয়ালের দুটি গাবি, তাহাদের নাম সর্বশ্রী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই। এই গরু দুটি সর্বাশ্রী এবং পাঙ্গুলি, তারা কিন্তু জানে না তাদের নাম এরকম, বালিকার মুখে কোনোদিনই শুনে নাই, কিন্তু তাহার পদ শব্দ তাহারা চিনত। সুবা যখন গোয়ালঘরে যেত, গরুর কাছে যেত, তখন কিন্তু এই পায়ের শব্দ শুনে এই সর্বাশ্রী এবং পাঙ্গুলি বুঝতে পারত যে সুবা এসেছে, চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝত। এখন এই সুবার ভাষা না থাকলেও সে যখন এই প্রাণীর কাছে যেত, তখন কিন্তু তার পায়ের শব্দ কিংবা তার আগমন সম্পর্কে তারা অতি সহজেই কিন্তু বুঝতে পারত। পরের প্যারায় দেখো, সুবা দিনের মধ্যে 3 বার গোয়ালঘরে যাইত। তাছাড়াও গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত, তখন সে মুখ বন্ধ মানে বুবা বন্ধু গাভী দুটির কাছে
যাইতো তারা গা ঘেঁষিয়া শিং ঘষিয়া তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এখানে সুভার প্রতি এই প্রাণীদের যে একটা মহব্বত এবং একটা মনের একটা টান ছিল, এই জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সুভা দিনের মধ্যে 3 বার এই গোয়ালঘরে যেত, তাদের এই প্রাণী বন্ধুদের কাছে যেত, এবং তাছাড়াও এই 3 বার ছাড়াও এই বুবা বন্ধুদের সাথে তাছাড়াও যখন পরিবারে তাকে তার মা যখন গালমন্দ করতো, কিংবা সমাজের বিভিন্নভাবে সে কথা শুনতো, তার মনের মধ্যে যদি যখন কষ্ট লাগতো, সে কষ্ট অনুভব করত, তখন কিন্তু এই বন্ধুদের কাছে যাইতো। এবং এই বন্ধুরা এই প্রাণীগুলি শিং ঘষে, যখন দেখবা কেউ যদি গরু লালন পালন করে, যে চাষি সর্বদাই তাকে খাবার দেয় করে, তার কাছে কিন্তু গিয়া শিংদা ঘষে কিংবা শরীরদা ঘষে, এরকম শিং গা ঘেঁষিয়া কিংবা শিং ঘষিয়া তাকে সান্ত্বনা দিত। মনে হইতো যে সুভাকে সান্ত্বনা দিতেছে, যে কষ্ট পেও না। এরকমও ধরো না যে তোমার বাবা কিংবা কৃষক যখন আমাদেরকে হাল চাষে নেয়, আমরা যখন একটু এদিক সেদিক করি, তখন কিন্তু আমাদেরকে লাঠি দেওয়া হয়, আমাদেরকে আঘাত করা হয়, তখন কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না মুখের ভাষায়, তারপরেও কিন্তু আমরা কাজ করি, সহযোগিতা করি। এরকম তোমাকে হয়তো কষ্ট দিয়ে মানে কেউ কথা বলে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছ, তাতেও কোনো সমস্যা নেই, এটা আমরাও যেভাবে সহ্য করে নিচ্ছি, তোমাকেও সেভাবে সহ্য নেই, এরকম একটা অনুভূতি হয়তো থাকতে পারে, যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে। এই গাভী দুটি ছাড়াও আরো কিছু বন্ধু রয়েছে সুভা। ইহারা ছাড়াও ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ ভাবে মৈত্রী ছিল না, মানে ওই গরু দুটির মতো এরকম বন্ধুত্ব ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। তথাপি মানে তাদের সাথেও একটা যে মহব্বত একবারই ছিল না তারা, তাদের সাথে একটা সখ্যতা ছিল। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রায় আয়োজন করত। মানে বিড়াল যখনই সুযোগ পাইত, তখনই শোবার ঘরে কিংবা তার কাছে গিয়ে তার কুলে গিয়ে বসতো নিঃসংকোচ। মনে হইতো যে এটা তার কুল, এটা তার মালিক, এবং মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব করতো না। সুভা তাহার গ্রীবা বা এবং পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিত এরূপেই অভিপ্রায় প্রকাশ করত। মানে সুভার কাছে যখন যাইতো, তখন সুভা কিন্তু ঘাড়ে কিংবা পিঠের মধ্যে আঙ্গুলি দিয়ে একটু আশ্রয় দিত কিংবা ও একটু আদর করত, তখনই সে ঘুমিয়ে পড়ত বিড়াল ছানাটি। তো বন্ধুরা, আজকে গল্পের এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করছি, এখানেই শেষ করছি। আমরা দ্বিতীয় ক্লাসে বাকিটুকু নিয়ে আলোচনা করব। তো এই যে প্রথম যে অংশ থেকে আমরা এখানে সুভার যে পরিচয়, সেই জিনিসটা কিন্তু আমরা জেনেছি, এবং এই তার বাবার নাম বাণীকণ্ঠ, আর বড় দুটি বোন রয়েছে। তাছাড়া তার প্রকৃতির সাথে যে একটি সম্পর্ক রয়েছে, সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং তার যে প্রাণী জগৎ, গরু কিংবা বিড়াল কিংবা ছাগলের, এদের সাথে যে তার একটা সম্পর্ক, সেই সম্পর্কগুলির কথা কিন্তু এখানে বলা হয়েছে। আমরা দ্বিতীয় অংশে তার আরেকটি বন্ধুর কথা জানব। তো বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 3টি বাক্য ও তার 2টি সাহিত্যকর্মীর নাম প্রত্যেকে খাতায় লিখো। এটা যেহেতু বাড়ির একক কাজ, এখানে নাই উপস্থিত তোমরা, তারপরেও তোমরা কিন্তু বাসায় এই অংশটা চেষ্টা করতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 3টি বাক্য ও তার 2টি সাহিত্যকর্মীর নাম প্রত্যেকে সুন্দর করে খাতায় লিখবে, চেষ্টা করবে। আমরা দলীয় কাজটি আর দিচ্ছি না। তো আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম, কিছু মূল্যায়ন
করে নিচ্ছি। সর্বাশ্রী ও পাঙ্গুলি কিসের নাম? গাভীদের নাম। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্নে প্রায় আসে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? স্ক্রিনে ভুল রয়েছে, জন্মগ্রহণ করেন হ্যাঁ 1861 সালে 7 মে। তর্জমা শব্দের অর্থ কি? অনুবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন? 1941 সালে 7 আগস্ট। সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। তো বন্ধুরা, তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও। সুভাদের মতো প্রতিবন্ধীদের জন্য তোমার কি কি করণীয় আছে তা পয়েন্ট আকারে লিখে আনবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।